বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব ধনী দরিদ্রের নয়, ক্ষুধা আর স্বপ্নের হয়। আজকের গল্পটি এমন এক ছেলের যার কাছে স্কুলের ব্যাগ নেই, জুতো নেই, দুবেলা অন্ন কষ্টে জুটত। তবুও সে ভারতের সবচেয়ে বড় গণিত অধ্যাপককে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে দিয়েছিলে। যে অঙ্কটি সমাধান করতে শিক্ষকের ২০ বছর লেগেছে, আমি এটা সমাধান করতে পারবো না। সেই অঙ্কটি আবর্জনা সংগ্রাহক সুরুজ মাত্র ১ মিনিটে সমাধান করে দিল। আসুন দেখি সেইটি কিভাবে করল। সকালের রোদ এখনও ঠিকমতো ওঠেনি। তখনই শহরের সবচেয়ে বিখ্যাত এবং দামি আর্যভট্ট ইন্টারন্যাশনাল স্কুলের গেটে ব্যস্ততা শুরু হয়ে গেল। এই স্কুলটি ছিল ধনীদের সন্তানদের জন্য, যেখানে প্রতিভার চেয়ে বেশি টাকার জোরে ভর্তি হওয়া যেত। বড় বড় গাড়ি এসে থামছিল এবং এসি গাড়ি থেকে বাচ্চারা নামছিল। তাদের পোশাক চকচক করছিল, তাদের জুতোয় ধুলোর একটি কণাও ছিল না। কিন্তু এই জৌলুস থেকে দূরে স্কুলের দেয়ালের ঠিক বাইরে আবর্জনার স্তূপের পাশে ১২ বছরের একটি ছেলে দাঁড়িয়েছিল। তার নাম ছিল সুরজ। সুরজের চেহারা এমন ছিল যে মানুষ তাকে দেখে মুখ কুঁচকে ফেলত। তার জামা কাপড় নোংরা ছিল, শার্টের বোতাম ছেঁড়া ছিল এবং পায়ে ভিন্ন ভিন্ন রঙের হাওয়াই চটি ছিল, যা হয়তো সে কোনো আবর্জনার বিনে খুঁজে পেয়েছিল। তার কাঁধে প্লাস্টিকের একটি বড় বস্তা ঝুলছিল। কিন্তু আপনি যদি মন দিয়ে সুরজের চোখের দিকে তাকাতেন, তবে সেখানে ক্ষুধা নয়, এক অদ্ভুত দীপ্তি দেখতে পেতেন। সুরজ আবর্জনা কুড়োতো ঠিকই, কিন্তু তার মনোযোগ প্লাস্টিকের বোতলের দিকে কম আর স্কুলের ভেতর থেকে আসা আওয়াজের দিকে বেশি থাকত। সে আবর্জনার পাত্রের জ্যামিতিক আকার দেখতে পেত, গাড়ির নম্বর প্লেটে তার চোখে পড়ত গণিতের বিন্যাস। সে কোনোদিন স্কুলে যায়নি, কিন্তু ওপরওয়ালা তাকে এমন এক মস্তিষ্ক দিয়েছিলেন যা ক্যালকুলেটরের চেয়েও দ্রুত চলত। আজ স্কুলের পরিবেশ কিছুটা অন্য রকম ছিল। দ্বাদশ শ্রেণীতে নিস্তব্ধতা ছেয়েছিল। ক্লাসে অধ্যাপক দিগ্বিজয় সিং এলেন। দিগ্বিজয় স্যার শহরের সবচেয়ে কড়া গণিত শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তার সম্পর্কে বলা হতো যে তার অঙ্ক শিক্ষার্থীদের শুধু ঘামই ছটায় না, জানও বের করে দেয়। দিগ্বিজয় স্যার আজ খুব রাগান্বিত ছিলেন। তিনি হাতে থাকা ডাস্টারটি জোরে টেবিলের ওপর আছড়ালেন। ধুলো! তিনি চিৎকার করে উঠলেন। তোমাদের সবার মাথায় ধুলো ভরা। তোমাদের মনে হয় তোমাদের বাবার টাকা তোমাদের পাশ করিয়ে দেবে? গণিত বাজারে পাওয়া কোনো সবজি নয় যা টাকা দিয়ে কেনা যায়। এটি পরিশ্রম চাই। পুরো ক্লাস আতঙ্কিত ছিল। দিগ্বিজয় স্যার চক তুলে ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরলেন। তিনি বোর্ডে একটি প্রশ্ন লিখতে শুরু করলেন। এটি কোনো সাধারণ প্রশ্ন ছিল না। এটি ফার্মার্টস লাস্ট থিওরেম এবং কোয়ান্টাম ম্যাথসের এমন এক জটিল অঙ্ক ছিল যা দেখে বড় বড় অধ্যাপকদের হাত কেঁপে উঠত। বোর্ডে অদ্ভুত সব চিহ্ন এবং সংখ্যা ভরে গেল। ১০ মিনিট ধরে তিনি লিখে চললেন। যখন তিনি পিছনে ফিরলেন, তার চোখে ছিল একটি চ্যালেঞ্জ। এই অঙ্ক, তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমি আমার যৌবনের ১৫ বছর এটি সমাধান করতে ব্যয় করেছি। এটি আজও অসম্পূর্ণ। আমি এর নাম দিয়েছি দি ইম্পসিবল ইকুয়েশন। আমি তোমাদের মতো ধনী বাচ্চাদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি। তোমাদের কাছে ইন্টারনেট আছে, টিউটার আছে, দুনিয়া ভরের বই আছে। যদি আগামীকাল সকালের মধ্যে কেউ এর সঠিক উত্তর বের করতে পারে, তবে আমি আমার শিক্ষকতার চাকরি ছেড়ে দেব এবং সেই শিক্ষার্থীকে আমার সোনার ঘড়ি পুরস্কার দেব। ক্লাসের টপার, যার নাম বিক্রম ছিল, সে চশমা ঠিক করতে করতে অঙ্কটি দেখল এবং মনে মনে হার মেনে নিল। এই প্রশ্ন সিলেবাসের বাইরে নয়, দুনিয়ার বাইরে ছিল। ঘণ্টা বাজল এবং অধ্যাপক রাগে পা ঠুকতে ঠুকতে বাইরে চলে গেলেন। শিক্ষার্থীরাও বিড়বিড় করতে করতে বের হলো। পাগল বুড়ো! বিক্রম তার বন্ধুকে বলল, এই অঙ্ক কোনো মানুষ সমাধান করতেই পারবে না। কিন্তু কেউ খেয়াল করেনি যে তার ক্লাসের জানলার বাইরে লোহার গ্রিল ধরে সুরজ দাঁড়িয়েছিল। তার কালচে হয়ে যাওয়া আঙুলগুলো গ্রিলটিকে শক্ত করে ধরেছিল। তার দৃষ্টি বোর্ডে লেখা অঙ্কটির ওপর আটকে ছিল। তার কাছে অঙ্কটি ভয়ানক মনে হচ্ছিল না, তার কাছে অঙ্কটি একটি সুন্দর কবিতার মতো মনে হচ্ছিল। সংখ্যাগুলো তার মাথায় নাচতে লাগলো। তার মনে হতে লাগলো যেন অঙ্কটি তার সাথে কথা বলছে, তাকে ডাকছে। সুরজ সেখানে ততক্ষণ দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না দারোয়ান তাকে লাঠি দেখিয়ে তাড়িয়ে দিল। ভাগ এখান থেকে ভিখারি, স্কুল নোংরা করছে! দারোয়ান চিৎকার করে উঠল। সুরজ পালিয়ে গেল, কিন্তু তার মস্তিষ্ক ওই ক্লাসরুমেই রয়ে গিয়েছিল। বন্ধুরা, গল্পে আগে কি হলো তা জানার আগে আপনি যদি এই ধরনের মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে পছন্দ করেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো নতুন গল্প মিস না হয়। রাত হয়ে গিয়েছিল। শহর ঘুমিয়েছিল।
কিন্তু সুরজের ঝুপড়িতে ঘুম ছিল না। তার মদ্যপ বাবা নাক ডাকছিল এবং মা অসুস্থ হয়ে পড়েছিল। ঘরে খাবার কিছু ছিল না। সুরজের পেট ক্ষুধার জ্বালায় মুচড়ে উঠছিল, কিন্তু আজ তার ক্ষুধার চেয়ে বেশি অস্থিরতা ছিল ওই অঙ্কটি নিয়ে। সেই অঙ্কটি তাকে ঘুমাতে দিচ্ছিল না। তার মাথায় বারবার ওই চিহ্নগুলো আসছিল। রাত 2টোর সময় যখন আর থাকা গেল না, তখন সুরজ উঠল। তার মনে হলো যদি সে ওই অঙ্কটি সমাধান করতে পারে তবে হয়তো তার মনের অস্থিরতা শান্ত হবে। সে চুপি চুপি তার ঝুপড়ি থেকে বের হলো এবং স্কুলের দিকে দৌড়ালো। স্কুলের পেছনের গেট ভাঙা ছিল, যেখান থেকে সে প্রায়ই প্লাস্টিক তোলার জন্য ভেতরে ঢুকত। আজ সে প্লাস্টিক তুলতে নয়, কিছু শিখতে যাচ্ছিল। স্কুলের বারান্দা অন্ধকারে ডুবেছিল। গার্ড সামনের গেটে ঘুমাচ্ছিল। সুরজ ছায়ার মতো ক্লাসরুমের জানলার কাছে পৌঁছালো। জানলা খোলা ছিল। সে ভেতরে লাফিয়ে পড়ল। ক্লাসে ঘুটঘুটে অন্ধকার ছিল। শুধু বাইরের স্ট্রিট লাইটের হালকা আলো আসছিল, যা সরাসরি ব্ল্যাকবোর্ডের উপর পড়ছিল। বোর্ডে সেই অঙ্কটি এখনও সেভাবেই লেখা ছিল, যেন কোনো ভূত মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। সুরজ ধীরে ধীরে এগিয়ে গেল। তার পা কাঁপছিল। ভয়ে ধরা পড়ে যাওয়ার জন্য ছিল না, ভয় ছিল এটা কি সে করতে পারবে। সে শিক্ষকের টেবিল থেকে এক টুকরো চক তুলে নিল। সেই চকটি তার খসখসে নোংরা হাতে অদ্ভুত লাগছিল। সে লিখতে শুরু করল। খটখট নিস্তব্ধতায় চকের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। প্রথমে সে ধীর ছিল, কিন্তু যেমন যেমন অঙ্কটি সমাধান হতে লাগল তার গতি বেড়ে গেল। সুরজ ভুলে গেল যে সে ক্ষুধার্ত। সে ভুলে গেল যে সে একজন আবর্জনা কুড়ানি। এই মুহূর্তে সে ছিল শুধু একজন গণিতবিদ। তার মাথায় বিশ্বব্রহ্মাণ্ডের সব তালা খুলে যাচ্ছিল। সে সেই পথটি খুঁজে পেয়েছিল যা অধ্যাপক দিগ্বিজয় 15 বছরে পাননি। ঘামে ভেজা ধুলো মাখা সুরজ 3 ঘন্টা ধরে এক টানা লিখে গেল। পুরো বোর্ড ভরে গেল এবং শেষে সে একটি বক্স বানিয়ে তাতে উত্তর লিখল 0। এত বড় তুফান আর উত্তর শুধু 0। সুরজ পেছনে সরল। সে বোর্ডের দিকে তাকালো এবং তার মুখে এমন এক হাসি ফুটে উঠল যা হয়তো পেট ভরে খাবার খেলেও সে পেত না। সে চকটি রেখে দিল, জানলা দিয়ে লাফ দিল এবং রাতের অন্ধকারে নিজের জগৎ আবর্জনার স্তূপের দিকে ফিরে গেল। পরদিন সকাল 8টায় অধ্যাপক দিগ্বিজয় ক্লাসে এলেন। তার মেজাজ কালকের চেয়েও বেশি খারাপ ছিল। হ্যাঁ ভাই, কেউ চেষ্টা করেছ? তিনি টিপ্পনি কেটে জিজ্ঞেস করলেন। পুরো ক্লাস শান্ত ছিল। বিক্রম দাঁড়িয়ে বলল, স্যার, আমরা গুগলেও চেক করেছি, এমন প্রশ্ন কোথাও নেই, এটা ভুল প্রশ্ন। অধ্যাপক হাসতে যাবেন, ঠিক তখনই তার নজর বোর্ডের ওপর পড়ল। তার হাত কাঁপতে লাগল। তিনি ধীরে ধীরে, যেন কোনো জাদুর প্রভাবে আছেন, বোর্ডের দিকে এগিয়ে গেলেন। ক্লাসের ছাত্রছাত্রীরা অবাক হয়ে গেল। স্যার, কি দেখছেন? অধ্যাপক বোর্ডের একদম কাছে গেলেন। তিনি চশমা খুললেন, মুছলেন এবং আবার পড়লেন। স্টেপ 4, এই পদ্ধতি? হি ভগবান! স্টেপ 12, এখানে তো এই সময়ের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। অধ্যাপক বিড়বিড় করছিলেন। তার চোখ দিয়ে অবিশ্বাসের জল বইতে লাগল। এটা এটা অসম্ভব, এটা একদম সঠিক, এটা নিখুঁত। তিনি হঠাৎ ঘুরলেন এবং চিৎকার করে উঠলেন, কি করেছে এটা? মিথ্যা বলবে না। তোমাদের মধ্যে কার এত সাহস যে আমার 15 বছরের পরিশ্রমকে এক রাতে সমাধান করে দেয়? ক্লাসে নিস্তব্ধতা ছিল। বিক্রম বলল, স্যার, আমরা কসম খেয়ে বলছি। কাল বিকেলে যখন আমরা গিয়েছিলাম তখন বোর্ড খালি ছিল, রাতে ক্লাস বন্ধ ছিল। অধ্যাপক নিজের মাথা ধরলেন। কেউ তো এসেছিল, এমন কেউ যার মস্তিষ্ক আইনস্টাইনের মতো। এই হাতের লেখা দেখো, এটি কোনো অভ্যস্ত শিক্ষার্থীর নয়, এটি কোনো মুক্ত হাতের লেখা। তিনি তৎক্ষণাৎ প্রিন্সিপাল এবং সিকিউরিটিকে ডাকলেন। সিসিটিভি ফুটেজ চেক করা হলো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিনে রাত 3:30-র সময় একটি ছোট ছায়াকে জানলা দিয়ে লাফ দিতে দেখা গেল। জামাকাপড় ছেঁড়া, চুল এলোমেলো। সেই ছেলেটি বোর্ডের কাছে যায় এবং পাগলের মতো লিখতে শুরু করে। প্রিন্সিপাল ফুটেজটি জুম করলেন। আরে, এটা তো সেই আবর্জনা কুড়ানি ছেলেটি যে কাল গেটে দাঁড়িয়েছিল। প্রিন্সিপাল মুখ কুঁচকে বললেন, গার্ড, যাও, ধরে নিয়ে এসো তাকে। নিশ্চয়ই চুরি করতে এসেছিল আর বোর্ড নষ্ট করে দিয়েছে। থামুন, অধ্যাপক দিগ্বিজয় জোরে বললেন। যদি কেউ তাকে চোর বলে তবে তার রক্ষা নেই। সে চুরি করেনি, সে তো স্কুলকে এবং আমাকে এক নতুন দিশা দিয়েছে।
তাকে সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসুন। কিছুক্ষণ পর দুজন গার্ড সুরজকে ধরে স্টাফ রুমে নিয়ে এলো। সুরজ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল চুপি চুপি ঢোকার জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তার জামাকাপড় নোংরা ছিল, শরীর থেকে দুর্গন্ধ আসছিল। স্টাফ রুমে বসা বাকি শিক্ষকরা নাকে রুমাল দিলেন, কিন্তু অধ্যাপক দিগ্বিজয় তিনি নিজের চেয়ার থেকে উঠলেন এবং সরাসরি সুরজের কাছে গেলেন। সুরজ হাত জোড় করল। সাহেব, মাফ করে দিন, আমি কিছু চুরি করিনি। আমার শুধু ওই অঙ্কটি অস্থির করছিল। আমার মনে হলো আমি ওটা ঠিক করতে পারি। চকটিও আমি ফেরত রেখে দিয়েছিলাম সাহেব, আমাকে মারবেন না। তার চোখে জল ছিল, দারিদ্র্য এবং অসহায়ত্বের জল। দিগ্বিজয় স্যারের চোখে জল এলো। তিনি সুরজের নোংরা হাত দুটি নিজের হাতে তুলে নিলেন। যে হাত হয়তো কোনো দিন সাবান দিয়ে ধোয়া হয়নি, আজ একজন অধ্যাপক সেগুলো চুম্বন করছিলেন। বাবা, তুমি কিছু চুরি করনি, বরং তুমি তো আমাকে সেটা দিয়ে দিলে যা আমি সারা জীবন খুঁজছিলাম। অধ্যাপক জিজ্ঞেস করলেন, তোমাকে এসব কি শিখিয়েছে? তুমি স্কুলে যাও না? সুরজ মাথা নিচু করল। সাহিব, স্কুলে যাওয়ার মতো টাকা ছিল না। আবর্জনায় পুরনো বই পেতাম, রদ্দিমালের দোকানে বসে পড়ে নিতাম। লোকে বলে আমি পাগল, কারণ আমি দেয়ালে সংখ্যা লিখি। আমার মনে হতো আমি ভুল করছি। অধ্যাপক তার চিবুক ধরে মুখটি ওপরে তুললেন। তুমি পাগল নও সুরজ, তুমি জিনিয়াস। তুমি সেই হিরে যাকে দুনিয়া কাদা মনে করে ফেলে দিয়েছিল। অধ্যাপক তাকে নিয়ে ক্লাসরুমে গেলেন, সেই ক্লাস যেখানে ধনী বাচ্চারা বসেছিল। সুরজ দরজাতেই থেমে গেল। ভেতরে এসো, অধ্যাপক বললেন। সুরজ ভেতরে আসতেই বাচ্চারা হাসতে লাগল। আরে, এ তো ওই ময়লাওয়ালা। ছি, কি গন্ধ আসছে। অধ্যাপক ডাস্টার আছাড়লেন। খামোশ, নিজেদের মুখ বন্ধ রাখো। আজ এই ঘরে যদি কেউ সবচেয়ে ধনী হয়, তবে সে এই ছেলেটি। তোমাদের সবার কাছে টাকা আছে, কিন্তু এর কাছে সেই সম্পদ আছে যা ভাগ করা যায় না। অধ্যাপক সুরজের হাতে চক দিলেন। সুরজ, তুমি কি এদের বুঝিয়ে বলতে পারো যে তুমি ওই শেষ ধাপটি কিভাবে করলে? সুরজ কাঁপতে কাঁপতে চক ধরল। প্রথমে তার ভয় লাগল, কিন্তু চকটি বোর্ডে চলতেই তার ভয় উধাও হয়ে গেল। সে বোঝাতে শুরু করল। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। সে বলল কিভাবে সে বাতাসের গতি এবং সময়কে যুক্ত করে অঙ্কটি সমাধান করেছে। যখন সে কথা বলা শেষ করল, তখন ক্লাসে পিন পতন নীরবতা ছিল। যে বাচ্চারা তাকে কুনজরে দেখছিল, এখন তাদের চোখে সম্মান এবং বিস্ময় ছিল। অধ্যাপক দিগ্বিজয় নিজের কবজি থেকে সোনার ঘড়িটি খুললেন এবং সুরজের কবজিতে বেঁধে দিলেন। সেই ঘড়ি সুরজের সরু হাতের তুলনায় অনেক বড় ছিল, কিন্তু তার উজ্জ্বলতা সুরজের আগামীকালের চেয়ে কম ছিল না। অধ্যাপক বললেন, আজ থেকে তুমি আবর্জনা তুলবে না, আজ থেকে তুমি কলম তুলবে। তোমার পড়াশোনা, তোমার খাবার, তোমার থাকা সব আমার দায়িত্ব। আমি দেখি কে তোমাকে আটকায়। সুরজ কেঁদে ফেলল। সে অধ্যাপকের পায়ে পড়ে গেল। সাহেব, আমাকে শুধু পড়তে দেবেন, আমার খিদে পায় না, আমাকে শুধু অঙ্ক সমাধান করতে হবে। অধ্যাপক তাকে তুললেন এবং জড়িয়ে ধরলেন। সেদিন সেই দামি সুগন্ধিতে মৌ মৌ করা স্কুলে এক ঘাম আর আবর্জনার গন্ধওয়ালা ছেলে সবাইকে মনুষ্যত্বের পাঠ শিখিয়ে দিয়েছিল। স্কুলের পর সুরজ বাইরে বের হল। সে তার সেই পুরনো নোংরা বস্তাটি তুলল, সেটিকে একবার দেখল এবং তারপর সেটি ডাস্টবিনে ফেলে দিল। এটি শুধু একটি বস্তা ছিল না, এটি ছিল তার পুরনো জীবন, যা সে চিরতরে ছেড়ে দিচ্ছিল। সে আকাশের দিকে তাকাল। সুরজ চকচক করছিল ঠিক তার নামের মতো। বন্ধুরা, এই গল্প আমাদের বলে যে প্রতিভা কোনো প্রাসাদের গুলাম হয় না, তা কুঁড়ে ঘরেও জন্মাতে পারে। আমাদের দেশে না জানি কত সুরজ আছে যারা প্রতিদিন আবর্জনার স্তূপে নিজের শৈশব আর প্রতিভা নষ্ট করছে। দরকার শুধু একজন অধ্যাপক দিগ্বিজয়ের, যিনি সেই হিরেকে চিনবেন এবং ঘষে মেজে উজ্জ্বল করবেন। যদি আপনার আশেপাশে এমন কোনো শিশু থাকে, তবে তাকে কুনজরে দেখবেন না। হয়তো তার চোখেও কোনো স্বপ্ন পালিত হচ্ছে। গরিব হওয়া কোনো পাপ নয়, কিন্তু একটি প্রতিভাবান শিশুকে দারিদ্র্যের কারণে হারিয়ে ফেলা সমাজের সবচেয়ে বড় পাপ। আপনার এই গল্পটি কেমন লাগল? আপনিও কি কখনো এমন কোনো লুকিয়ে থাকা প্রতিভা দেখেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই গল্পটি আপনার চোখে জল এনে থাকে, তবে এটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, আসল ধনী সে নয় যার কাছে নোট আছে, আসল ধনী সে যার কাছে জ্ঞান আছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।